বাবু, শীতের রাতে আদর খেতে অনেক ভালো লাগে, তাই না? এখন আমাকে করতে বলো না, আমি গোসল করতে পারবো না। অনেক শীত বাবা। এই শোনো, আমার কাছে আসো না। আমি তোমার কাছেই আছি, ওখানে হাত দিচ্ছ কেন তুমি? যা শীত পড়েছে, শরীর গরম করতে হবে না? রাত্রি তো অনেক হয়েছে, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তার আগে একটু ওটা খেয়ে নিলে ভালো হয় না? ছি, কি বলছো তুমি এটা? আবার মুখে নাই নাকি? ওটা খেলে তো শরীর অনেক গরম হয়ে যায়, তুমি জানো না? উল্টাপাল্টা বলা বাদ দাও, আমি ঘুমালাম। এই এই যে শুনছেন, একটু উঠবেন প্লিজ। কনকনে শীতের রাত, কম্বলের উষ্ণতায় বেশ গভীর ঘুমে অতল ছিলাম। কিন্তু হঠাৎ মাঝরাতে বউয়ের ডাকে গভীর ঘুমটার সমাপ্তি হলো। তড়িঘড়ি করে উঠে বসলাম, ভাবলাম কিছু হলো নাকি আবার। তাই কিছুটা চিন্তিত স্বরে বউকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কোনো সমস্যা? বউ মাথা নাড়িয়ে লাজুক স্বরে বলল, না না, কোনো সমস্যা নেই, একটা প্রশ্ন ছিল আপনার কাছে, করি? ওর কথা শুনে ভ্রু কুঁচকে গেল। এই শীতের রাতে ও কি এমন প্রশ্ন করতে যায় আমার কাছে? খুব অবাক হলাম, তাই মাথা নাড়িয়ে সম্মতি দিলাম প্রশ্ন করার। আমি বেশ মনোযোগ দিয়ে তাকিয়ে আছি বউয়ের মুখখানার দিকে, আর অপেক্ষা করছি ওর প্রশ্নের। এবার বউ মাথা নিচু করে হাত দুটো একসাথে করে আমতা আমতা করে বলে, আচ্ছা, আমাদের পাড়ার রহিম চাচার চায়ের দোকানটা কি এখনো খোলা আছে? উনি কি এখনো বসেন? আগের মতো কি এখনো দুধ দিয়ে চা বিক্রি করেন? বউয়ের প্রশ্ন শুনে আমি পুরো অবাক। অবাক না, ঠিক আশ্চর্য হয়েছি বলা যায়। ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত 2টা 34 মিনিট। এই মাঝরাতে এই প্রশ্নের জন্য বউ আমার ঘুম ভাঙালো। নিশ্চয়ই কোনো রহস্য আছে এই প্রশ্নের পিছনে, কিন্তু সেটা কি আমাকে বের করতেই হবে। এদিকে আমি চুপ করে আসি দেখে বউ আবার বলে ওঠে, আপনার মনে আছে কয়েক বছর আগে এমনই এক শীতের রাতে হঠাৎ করে আপনি আমাকে নিয়ে পাড়ার রহিম চাচার দোকানে চা খেতে নিয়ে গিয়েছিলেন? আমি তো খুব অবাক হয়ে গিয়েছিলাম সেদিন। আমি কল্পনাই করতে পারিনি আপনি এমন কিছু করবেন। তবে সেদিন খুব ভালো লেগেছিল। শুধু আপনি আর আমি ছিলাম, দুজন এক কাপ চা ভাগাভাগি করে খেয়েছিলাম। অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল, তাই না? মনে আছে আপনার? রুমের ডিম লাইটের হালকা আলোতে আমি কিন্তু বউয়ের উজ্জীবিত উচ্ছ্বাসমুখর নয়নজোড়া বেশ ভালোভাবে দেখতেছিলাম। আমি মুচকি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। বউ হেসে আবার বলল, আচ্ছা, চাচাটা কি এখনো চা বিক্রি করেন? ওনার হাতের সেই চায়ের স্বাদ এখনো মুখে লেগে আছে। হয়তো বসে, ঠিক জানি না। ও ইস, এখন যদি ওনার কাছে যেতে পারতাম। কিন্তু খেয়াল করলাম ওর চোখগুলো জ্বলজ্বল করছে। বউ ভেবেছে আমি হয়তো দেখব না, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি আমার বউটা নীরবে অশ্রু ফেলছে। আবার মুহূর্তেই চোখ মুছে হাসি মুখে বলে ওঠে, সরি, আমিও কি পাগল, তাই না? এই মাঝরাতে আপনাকে ডেকে আজগুবি প্রশ্ন করছি। সরি সরি। আচ্ছা, আপনি ঘুমান, সকালে আবার অফিস আছে। বলেই ও শুয়ে পড়ল। অন্যদিকে ফিরে আমি ওর প্রশ্নের সব রহস্য বুঝে গেলাম। সময় নিলাম না, বেড ছেড়ে উঠে দাঁড়ালাম। বউ আবার আমার দিকে ফিরে তাকিয়ে দেখে আমি জ্যাকেট পরছি। ও অবাক হয়ে বলে, কি করছেন? কই যাচ্ছেন? তোমাকে কেন বলবো, চুপচাপ শুয়ে থাকো। ও অবাক হয়ে তাকিয়ে আছে। আমি জ্যাকেট মাফলার পরে মানিব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে সোজা আমাদের বাসার কাজের মেয়েকে ডাক দিলাম। ও ভয় পেয়ে যায়। আমি ওকে অভয় দিয়ে বললাম, দরজাটা লাগিয়ে দে, আমি বাইরে যাব। তোর ভাবির কাছে গিয়ে বস। যদি জিজ্ঞেস করে আমি কই, তাহলে বলবি আমি রান্না করে। ও আচ্ছা বললে আমি বেরিয়ে গেলাম। উদ্দেশ্য একটাই, চা না। রাস্তায় নেমে মনে হলো এই যেন বরফের শহরে চলে এসেছি। হাড় কাঁপানো শীত যাকে বলে, তাও এসবের পাত্তা না দিয়ে জগিং করতে করতে রহিম চাচার দোকানের দিকে গেলাম। আমি আসলে জানি না উনি এখনো বসেন কিনা, তাও মনে এক অজানা বিশ্বাস নিয়ে ছুটছিলাম। জগিং করে আস্তে আস্তে দেখি রাস্তায় একটা মানুষ তো দূর, একটা পশু পাখিও নেই। মনটা খারাপ হয়ে যাচ্ছিল প্রতিনিয়ত। জানি না আদৌ ওনাকে পাবো কিনা, কিন্তু আমাকে হার মানা যাবে না। আরও একটু সামনে আগালাম। আসলে মনে করতে পারছিলাম না চাচা কোথায় বসতেন। যাই হোক, কিছু দূর আসতেই দেখলাম
দূর এক কোণায় সম্ভবত একটা ছোট্ট টিনের ছাউনির নিচে আলো জ্বলছে। প্রচণ্ড কুয়াশার জন্য ঠিক বুঝতে পারছিলাম না, তাও সে আলোর দিকে ছুটে গেলাম। আলোকে খুঁজতে গিয়ে দেখি সেই রহিম চাচা চাদর গায়ে দিয়ে বসে আছেন, চা বানাচ্ছেন। বিশ্বাস করুন, এতটা খুশি আমি আমার জীবনে কখনো হইনি যা এখন হচ্ছি। চাচাকে দেখে পুরনো দিনের সব স্মৃতি মনে পড়ে গেল। ওনাকে দেখে বুঝলাম আগের চেয়ে অনেকটা বয়স্ক হয়ে গিয়েছেন। তবে এখন আপাতত উনি আমাকে দেখে অবাক। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলেন, ও বাবা, তুমি কই থেকে আইলা? চাচা আমাকে হয়তো চিনবেন না আপনি, তবে আমি আর আমার বউ আপনার কাছে অনেকদিন চা খেয়েছি। আমার বউয়ের মুখে আপনার চায়ের স্বাদ এখনও লেগে আছে। তার মনে খুব ইচ্ছা জেগেছে আপনার হাতের চা খাবে, তাই আল্লাহর নাম নিয়ে আপনাকে খুঁজতে খুঁজতে চলে আসলাম। চাচা আমার কথা শুনে খুব অবাক হলেন। কিছুক্ষণ ভালোভাবে আমাকে দেখে হাসি দিয়ে বললেন, তোমার বউয়ের নাম জান্নাত, তাই না বাবা? আমি পুরো স্তব্ধ। চাচা জান্নাতের নাম কিভাবে জানলো? আমি বললাম, হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? 40 বছর ধরে চা বেচি, প্রতিদিন অনেক মানুষ আসে আমার চা খাইতে। তাই তোগো মধ্যে কিছু কিছু মানুষের মুখ আর নাম সহজে ভুলি না, কারণ তোগো মনে ধইরা যায়। তোমার কথা হই না, আর একটু ভালো কইরা দেইখা তোমারে চিনা ফেলছি। কারণ গভীর রাতে তুমি একা আইতা খালি তোমার বউরে নিয়ে চা খাইতে। তোমগো দুইটা টিয়া পাখিরে দেইখা মনটা আমার জুড়াইয়ে যাইতো। কিন্তু এরপর হঠাৎ কইরা আসা বন্ধ কইরা দিলা কেন বাবা? কিছু হইছে? চাচার কথা শুনে চোখটা ঝাপসা হয়ে আসছিল। আড়ালে নিজেকে ঠিক করে নিলাম। তারপর বললাম, সময় হয় না চাচা, তবে আসবো আবার কোনো একদিন, দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, খারাও, তোমার চাটা বানাইয়ে দেই। এরপর চাচা খুব ভালো করে চা বানিয়ে দিল। আমি ওনাকে একটু দাম বাড়িয়ে দিলাম। চাচা নিতে না চাইলেও জোর করে দিলাম। চাচা খুশি হলেন। আমি আবার বাসার দিকে রওনা হলাম। খুব ভালো লাগছিল, তবে সাথে মনটায় একটা গভীর ব্যথা অনুভব করছিলাম। দ্রুত বাসায় এসে বেল দিতেই কাজের মেয়েটা দরজা খুলল। আমি ভিতরে ঢুকে জিজ্ঞেস করলাম, জান্নাত কি করে? ভাইয়া, ভাবি তো অস্থির হইয়া আছে, আপনি তার কাছে দ্রুত যান। আমি অনেক কষ্টে থামায় রাখছি। আচ্ছা আচ্ছা, তুই যা, ঘুমা, আমি দেখছি। মরিয়ম কে আসছে? আমি দ্রুত রান্নাঘরে গিয়ে বড় একটা চায়ের কাপে গরম গরম চা ঢেলে জান্নাতের কাছে নিয়ে আসি। জান্নাত আমাকে দেখা মাত্রই অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, এই আপনি কই ছিলেন? মরিয়ম বলল রান্নাঘরে, তাই এই রাতে বেল দিল কে? তাহলে এই রাতে বেল দিল কে? কে এসেছে? আহা শান্ত হও, এই দেখো কি এনেছি। রুমের লাইটটা জ্বলছিল। জান্নাত অবাক হয়ে তাকিয়ে দেখে আমার হাতে একটা কাপ। ও কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, কাপে কি? আমি হাসি দিয়ে ওর সামনে বসে ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, এই নাও তোমার সেই রহিম চাচার দুধ চা, এটা আনতেই বাইরে গিয়েছিলাম। জান্নাত একবার আমার দিকে একবার চায়ের দিকে তাকাচ্ছে। ও কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। আমি খেয়াল করলাম ওর চোখ দুটো অশ্রুতে ভেসে যাচ্ছে, মসৃণ সাদা গাল দুটো অশ্রুতে ভিজে যাচ্ছে। আমি তা মুছে দিয়ে বললাম, কান্না করলে হবে না, আসো সেদিনের মতো আজও চাটা ভাগাভাগি করে খাবো। জান্নাত মন কাড়া একটা হাসি দিয়ে মাথা নাড়িয়ে আচ্ছা বলল। এরপর আমরা দুজনে একসাথে রহিম চাচার দুধ চা খেলাম। জান্নাত প্রতি চুমুকে খুব খুশি হচ্ছিল, লজ্জাসিক্ত হাসি দিচ্ছিল। আমি মনের গভীরে এক অজানা শান্তি অনুভব করছিলাম। এই শান্তি আপনি কোটি টাকার বিনিময়েও পাবেন না। চায়ের শেষ চুমুকটা দিয়ে খাওয়া শেষ করে জান্নাত আস্তে করে বলে ওঠে, আজ আমার পা দুটো আগের মতো ভালো থাকলে হয়তো আমি আর আপনি সেই আগের দিনের মতো একসাথে বসে চা খেতে যেতে পারতাম, তাই না? সময় যেন থমকে যায়। আমি চুপ করে আছি, কারণ ওর এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। একটা বিপদে পড়ে জান্নাত ওর পা দুটো হারিয়ে ফেলে, মানে প্যারালাইজড হয়ে যায়। সেদিনের পর থেকে জান্নাত খুব দরকার ছাড়া আর বাইরে যেতে পারে না। এই চার দেয়ালের মাঝে ওর জীবনটা আবদ্ধ হয়ে যায়। তাই মাঝে মাঝে একজন স্বামী কিংবা একজন প্রেমিক হিসেবে ভালোবাসার মানুষটাকে খুশি করার জন্য তার প্রতিটি না বলা আবদারগুলো পূরণ করার চেষ্টা করি। না হলে হয়তো ওর কাছে জীবনটা বোঝার মতো লাগবে। ভালোবাসার মানুষগুলো এমনভাবে আগলে রাখুন যাতে তারা একটু হাসি মুখে থাকতে পারে। আপনার ভালোবাসার মানুষগুলো আপনার কাছ থেকে এমন কিছু চায় না, দাম কিনা হাজার হাজার টাকা।
অনেক সময় 5 টাকার বাদাম দিয়েও মনের ভিতর হাজারো জায়গা করে নেওয়া যায়। ভালোবাসার মানুষটা শুধু ভালোবাসা চাই রে ভাই, অন্য কিছু না। গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানি গল্পের শেষে একটু মন খারাপ হয়েছে আপনাদের সাথে, এমনটা যেন না হয়। তাই ভালোবাসার মানুষটির জন্য সবসময় দোয়া করুন। ধন্যবাদ রইল ভালোবাসার মানুষগুলোর জন্য। আল্লাহ হাফেজ।